আরেকবার ভালো হচ্ছে আরেকবার। আমার নাম গয়না পারভিন, বিপক্ষ পার্টি সেবা করিয়া করেছি আমি মহাপাপ, সেই পাপের প্রায়শ্চিত্ত এই প্রকারে করিয়া যায়। শাড়ির আসল যে সিরা পড়েছে এই খবরটা আপনি কার কাছ থেকে পাইলেন? বাবা হুজুরের কাছ থেকে। তিনি পেয়েছেন তার বাতাসে নিয়োগ করা গুপ্তচরের কাছ থেকে। বাবা হুজুরটা আবার কিডা? কিটা আবার? ওই জ্যোতিষী বাবা। হ্যাঁ বলো 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 গয়না পারভিন, জলদি জলদি বলো তো মা জননী, শাড়ির আঁচলটা ছিঁড়ে তুমি কি করেছো? আব্বা গান শিখতে যাওয়ার সময় কোসা চাচার বাড়ির বেড়ার সাথে লাগিয়ে আমার শাড়িটা ছিঁড়ে গেল। কিন্তু ওস্তাদের বাড়ির আশেপাশে তো কোনো বেড়া বড়া নাই যাতে কোথা লেগে তোমার শাড়ির আঁচল ছিঁড়তে পারে। আসলে কি হয়েছে সেটা বিস্তারিত বলো তো মা জননী। হঠাৎ শাড়ির আসল নিয়ে আপনি বিচারে বসলেন কেন? তো 1 বছর আগের কেনা শাড়ি, আসল ছিঁড়লে অসুবিধাটা কি? আর আর আপনি তো এই শাড়িটা কিনে দেননি, কিনে দিয়েছে আগের বড় চাচা ঈদের সময়। দেখো শাড়ি যেই কিনে দিয়ে থাক আর যত পুরনোই হোক, ওই শাড়ির আসলের হিসাবটা আমাকে বের করতেই হবে। গয়না পারভিন মা জননী, এই আসলের টুকরাটা তুমি কোথায় ফেলে এসেছো? একটু কুড়িয়ে নিয়ে এসো তো। সিডার কি কোনো হিসাব আছে আব্বা? কোনে পড়ে গেছে, কিটা হাতে করে নিয়ে গেছে? হ্যাঁ, হাতে করে নিয়ে গিয়েছে, আমি দেখেছি আব্বা। তুমি চুপ থাকো। হ্যাঁ গয়না বলো। বাদ দেন তো এইসব। আপনার নিজের ভাইয়ের সাথে গন্ডগোল, আর সেই নিয়ে আমার নির্দোষ মেয়েদের উপর আপনি অত্যাচার করেন। দেখো দেখো আঙ্গুরি বেগম, এই তদন্ত কাজে বাধা দিয়া তুমি আমার গণতান্ত্রিক অধিকার খর্ব করতেছো। আগে তদন্ত শেষ হতে দাও, তারপর দেখা যাবে তোমার মেয়ে দোষী না নির্দোষ। হ্যাঁ এইবার আয়না তুমি বলো। জি আব্বা, আমি তো কিছু জানি না। এইবার বলো, কাল সকালে তোমার গয়নাবু গান শিখতে যায় নাই কেন? আপনারা কি বলেছে গয়নাবু গান শিখতে যায় নাই? আমি নিজ চোখে দেখেছি, তুমি আশানকার সঙ্গে ননস্টপ সালাম বিনিময় করতেছিলে, মনে আছে? জি মানে তারপর তো তুমি গুরুজির ঘরে একা ঢুকলে। জি মানে আব্বা, আমি আর গয়নাবু সকালে দুজনেই গান শিখতে গিয়েছিলাম। হঠাৎ পথিমধ্যে হ্যাঁ পথিমধ্যে কি হলো বলো? বলো বলো, পথের বিস্তারিত বিবরণটা দাও মা জননী। গয়নাবু হঠাৎ করে চিৎকার করে উঠলো, আমি কাউরে ভয় পাই না, একটা মানুষ লাঠির আঘাতে জর্জরিত, তারই সেবা করা আমার কর্তব্য, হোক সে বিপক্ষ পার্টি। মুখ ফুসকে বলে ফেলেছি। হ্যাঁ বলো 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 মা জননী বলো। আমি বললাম বিপক্ষ পার্টি সেবা করলে আব্বা ছুটে যাবে। গয়নাবু তখন আরো চিৎকার দিয়ে বলল, সেবা করা মানুষের ধর্ম, সেবা পক্ষ বিপক্ষ জানে না, মহামতি নাইটিঙ্গেলের কথা, যা তুই যা। আর মনে রাখবি আব্বা যেও তোর কাছ থেকে কিছু জানতে না পারে না আব্বা, এর বেশি কিছু আমি জানতে পারবো না। গয়নাবু আমার শ্রদ্ধেয় বড় বাবু, তার কথা আমি অমান্য করতে পারবো না। থাক থাক থাক, তোমার আর অমান্য করতেও হবে না। বুঝেছো আঙ্গুরি বেগম, ওই বিপক্ষ পার্টিটা কিডা? সেই দিন সকালবেলা আমি ভাসান খারে ওই কারবালা লাইটালের সঙ্গে লাঠি খেলতে দেখেছি। হ্যাঁ তার মানে আপনি বলতে চাচ্ছেন যে নাটির আঘাতে জর্জরিত মানুষটা ভাসান খা? হ্যাঁ, আর সেই ভাসান খারে সেবা করা কর্তব্য মনে করে তোমার কন্যা মহামতি নাইট অ্যাঙ্গেল সেজে তার আঙ্গুলে পট্টি বেঁধে দিয়েছে নিজের শাড়ির আঁচল ছিঁড়ে। বাবা আমার ইচ্ছা করতেছে গাছে ওইটা কান্দি। বুবু আমি কিন্তু কিছু বলিনি, পরে আবার জানিস নে। চুপ থাক আব্বা জান, আপনি আমাকে শাস্তি দেবেন এখন আমি জানি, কিন্তু আমি আপনার বিবেকের কাছে একটা প্রশ্ন করি। কোনো মানুষ যদি লাঠির আঘাতে জর্জরিত হয়ে যায়, তাকে সেবা করা কি মানুষের ধর্ম না? সেটা কি অন্যায় আব্বা জান? হ্যাঁ তাই তো। হ্যাঁ হ্যাঁ, না না অন্যায় হবে কেন? কিন্তু দুর্ঘটনা কবলিত একটা মানুষকে সেবা করতে যে যদি আরেকটা বড় দুর্ঘটনায় তোমার বাবার সমস্ত সম্মান নিহত হয়, সেটা যে আরো অনেক বড় অন্যায়। ঠিক আছে আব্বা, এই যদি আপনার বিবেকের বাণী হয়, তাহলে আপনি যা বলবেন, যে শাস্তি দেবেন, আমি মাথা পেতে নেব। আসসালামু আলাইকুম খালাম্মা। ওয়ালাইকুম আসসালাম। তুমি কি ডাকো মা? আমারে খালাম্মা বলে সম্বোধন করলে? আপনি আমার স্যারের আম্মা তো, তাই সম্মান দেখায় বললাম। তোমার নাম কি? কোন গ্রাম থেকে এসেছো? আমার নাম খুশবু, আপনার বাপের বাড়ি ভবদিয়া গ্রাম থেকে এসেছি। কার মেয়ে গো তুমি? আপনার ভাই যে হারাম খা তাগের ফুটবল কোচারের মেয়ে। হো, মোফা কোচারের মেয়ে তুমি, খুশবু? আমি তো তোমারে চিনতেই পারিনি। সর্বনাশ, কালকের চিঠির জবাব দিতে আমার বাড়ির উপরে এসে হামলা চালাইছে। আরে আমি এখন কি করি? পলাই।
কাজে এসেছো? আপনার ছেলের সন্ধানে এসেছি। কি করেছে আমার ছেলে? তার সন্ধানে এসেছো যে? কিছু করেনি, দিয়েছে। কি দিয়েছে? হোমওয়ার্ক দিয়েছে, একটা খুব সুন্দর হোমওয়ার্ক দিয়েছে। আর তাই একটু প্রাইভেট আলোচনা করতে এসেছি। তিনি আমার প্রাইভেট টিচার তো। মাশাআল্লাহ মাশাআল্লাহ, তুমি তো খুব মনোযোগী ছাত্রী। এই হোমওয়ার্ক নিয়ে প্রাইভেট আলোচনা করার জন্য 2 গ্রাম পাড়ি দিয়ে চলে এসেছো। এই বাড়িতেই তো আমাকে আসতে হবে আম্মা। এই বাড়ি ছাড়া আর কোথায় যাব? মানে? এটা হলো আমার প্রাইভেট স্যারের বাড়ি, আর স্যারের উপর তো আমার সব কিছু নির্ভর করতেছে। আমার আয়ে পাস, তারপর ধরেন বিয়ে। বিয়ে? বিয়ে বিয়ে মানে বিয়ে পাস। খালাম্মা, স্যার কোথায়? ঘরের ভিতরেই আছে। যেভাবে ছাত্রীরা বাড়ির উপর চলে আসতেছে, তাতে ফিজার যে কি হাল হবে আল্লাহই জানে। সবার ওই একটাই ইচ্ছা, বিয়ে পাস করা। ঘরের মধ্যে তো কাউরেই দেখতেছি না। স্যার আম্মা বললো স্যার ঘরের মধ্যেই আছে, তো গেল কই? ঘরের মধ্যে তো কাউরে দেখতেছি না খালাম্মা। ঘরের ভিতরেই তো ছিল, খুঁজে দেখো ভালো করে। ঘরের মধ্যে আর কেমন করে খুঁজবো? নাই তো। তুমি একটুখানি বসো, আইসে পড়বে না। জি আচ্ছা। এই, তুমি স্যারের চেয়ারে বসতি তো কি জন্য? স্যারের চেয়ারে বসতি নাই। বুঝেছি, স্যার গাইবে নির্দেশ দিয়েছে। থাক, দাঁড়াই থাকি। না, আর কতক্ষণ অপেক্ষা করব? স্যার মনে কয় দূরে কোথাও গেছে। এক কাজ করি, একটা চিঠি লিখে যাই। প্রিয় স্যার, আপনার পত্র পায়ে আমি যার পনায় খুশি হয়েছি, তাই 2 গ্রাম পাড়ি দিয়ে লোক লজ্জার ভয় উপেক্ষা করে আপনার বাড়িতে চলে এসেছি। এটা বড়ই নির্লজ্জের মতো কাজ হয়েছে। স্যার, আপনি কোত্থেকে কথা বলতেছেন স্যার? গায়েবানা থেকে। আপনি আমার মনের ভিতর এমন ভাবে স্বর দখল করে আছেন, আমি সত্যি সত্যি আপনার গায়েবানা আওয়াজ শুনতে পাই। আমি মানতেছি আপনার বাড়িতে আসাটা নির্লজ্জের মতো হয়েছে, কিন্তু কি করব স্যার, আমি নিজেরে কোনোভাবেই কন্ট্রোল করতে পারলাম না। পায়ে পায়ে যে কখন আপনার বাড়িতে চলে এসেছি নিজেই জানি না। স্যার, আপনি লিখেছেন আমার চক্ষু চুম্বকের মতো আপনাকে আকর্ষণ করে। আমার মুখের হাসি আপনার কানে রবীন্দ্রনাথের ছোট গল্পের সংজ্ঞার মতো লাগে। খুলনা পেপার মিলের সমস্ত কাগজ শেষ হয়ে যাবে, তবুও আমার রূপের বর্ণনা
শেষ হবে না। শিক্ষকের স্বভাববশত প্রশ্ন করেছেন, আপনার এই লেখার উদ্দেশ্য আমি বুঝতে পারিছি কিনা? আমি বুঝতে পারিছি স্যার, আপনি আমার সাথে ভালোবাসা করতে চান। আমার উদ্দেশ্য হইল তোমারে ফুসলাইয়া বিবাহ করিয়া পাকিস্তানে পাচার করে দেব। আসলে আমি একজন মুখোশধারী নারী পাচারকারী। কোনো অসুবিধা নাই স্যার, আপনার সাথে বিবাহের পর পাকিস্তান কেন, জিওগ্রাফির যে কোনো জায়গায় পাচার হয়ে গেল আমার দুঃখ থাকবে না। স্যার, আপনি লিখেছেন আপনার চিঠির জবাব লিখিত অথবা মৌখিক জানাতে এসেছিলাম, কিন্তু আপনারে না পাইয়ে লিখিত জানায়ে গেলাম। আর আপনার মায়েরে জানায়ে যাইতেছি, তিনি যত শীঘ্র সম্ভব পঞ্জিকা দেখে বিবাহের দিন তারিখ ঠিক করে। আমি এখন যাই। দাঁড়াও, তুমি মার কাছে কি করতে যাচ্ছ? আপনি কি স্যার পাগল? এত তাড়াতাড়ি কি মুরব্বীদের কিছু বলা যায়? আপনারা তো আমি আলমারি থেকে বার করার জন্য লিখেছি। আচ্ছা স্যার, আপনি না লিখেছেন আপনি আমার চোখের দিকে তাকালে চোখ ফেরাতে পারেন না, তাহলে পরে এখন মাটির দিকে তাকায় আছেন কেন? বুঝেছি, শরম। আপনি শরম পায়ে যেমন আলমারির ভিতর লুকাইছিলেন। শরমে না খুশবু, শরমে না, দুঃখে। ভুল ঠিকানায় এই ভুল স্মৃতি পোস্ট করার দুঃখে। তার মানে কি স্যার? এই তুমি এখন যাও, তো শোনো, আয়না গনার সামনে প্রাইভেট পড়ানোর সময় এসব কথা কিন্তু তুমি উত্থাপন করো না, বুঝছো? যাও। আপনি কিন্তু স্যার সত্যি সত্যি পাগল হয়ে গেছে। এইসব প্রাইভেট কথাবার্তা কি ওই প্রাইভেট পড়ানোর সময় বলা যায়? আমি তাহলে এখন যাই স্যার, আবার ওদিকে বাড়িতে খোঁজাখুঁজি শুরু হয়ে যাবে। আচ্ছা, গান বাজতেছি কোথায়? এই গান বাজতেছে বাজু, তাতে তোমার কি? তুমি যাও। আপনি আমার শিক্ষক, আপনি যাইতে বলি তো আমার যাইতে হবেই। আসসালামু আলাইকুম। কানের মধ্যে পিঁপড়ে ঢুকিছে রে। আপনি সে আইনাল ব্যাপারের মেয়ে ধবলা না? জি, আর আমি মিস মাহেলা। তো এসব মিষ্টি মালা নিয়ে কি কাজে আসছেন? উনাকে বরণ করতে আসছি। কি? একটা সত্যি কথা বলেন তো, আপনি কি পাগলা গারদ থেকে পালায় এসেছেন? মাথায় সিট কতদিন? এ আপনি কি বলতেছেন? উনার মাথায় ছিট থাকলে কি আর চ্যাম্পিয়ন মাস্টার উনাকে সিলেক্ট করতে? উনি আপনারে সিলেক্ট করেছে? স্যার, আপনি ওনারে সিলেক্ট করেছেন? ট্রাই টু আন্ডারস্ট্যান্ড খুশবু। ঘটনা হয়েছে কি যে আমি একটা টিরাপের ভিতর পড়ে তারে সিলেক্ট করতে বাধ্য হয়েছি। ঠিক আছে স্যার, আমিও টিরাপ কম জানি না, টিরাপের উপর টিরাপ দেখাই দিব আমি। খুশবু, ধবলা, খুশবু। স্যার, কি ব্যাপার? না, ব্যাপার কিছু না ধবলা। আমার এখন মনে হচ্ছে যে প্রাইভেট পড়ানো ছেড়ে দিয়ে নারী ব্যবস্থাপনা প্রশিক্ষণ নিতে হবে। কি হয়েছে? খুশবু ওইভাবে চলে গেল কেন? ও তো তোরে সিটার বলে গেল। কি সিটার বলেছে? না, তুমি ভুল শুনেছো। ও সিটার বলেনি, টিচারই বলেছে। আসলে ওই সিটার আর টিচার কথাটা মানে কাছাকাছি তো, এই জন্য তুমি উল্টা খালা, এই নেন মিষ্টি। এসব আবার কে? খালা, আজ আমার প্রথম জয়েনিং ওনার আন্ডারে স্টুডেন্ট হিসেবে। জি, স্যার ভেতরে চলেন। মাহেলা, ওই আসা না গেল নে কথা শুরু কর। করলাম। হ্যাঁ, আমার নাম গয়না পারভিন, বিপক্ষ পার্টি হিসেবে করিয়াছি আমি মহাপাপ, সেইভাবে প্রায়শ্চিত্ত এই প্রকারে করিয়া যায়। আবার আবার আবার
মহাপাপ এইভাবে প্রায়শ্চিত্ত এই প্রকারে করিয়া যায়। সর মারলি যে বড় থাক গো লেবু, কিছু বলো না। শাস্তি ভোগকারীর সরের কোনো মূল্য নেই। যা যা কাকা গেলাম। এই আর কয়বারই যেতে হবে? আরো দুটো। যা খবরদার এই, সামনে ওই মানুষের শাস্তি নিয়ে আর কি পারিস? কোন দিকে সেই আছেন তো নিচে থেকে সেই হলো শুনে লাগবে না। আমার নাম গয়না গয়না পারভিন। বিপক্ষ পার্টির সেবা করিয়া করিয়াছি আমি মহাপাপ, সেই পাপের প্রায়শ্চিত্ত এই প্রকারে করিয়া যা। বুঝছি, শাস্তি গাইছো। ওরা কি না বললো চলতো, রাস্তাঘাট দেখলে কি বলতে হবে? সবাই জানাবো, সেই সিদ্ধান্তই তো নিয়েছি। কি হয়েছে? ও আয়না, ও গায়না মা, এই সময় উঠানে এসে ঢোল বাজাচ্ছে। ভাবে সবাই বুঝতেছেন না দুলো ভাই? হারেম ভাই শাস্তি দিয়েছে মনে হচ্ছে। রাইট বলেছেন সাদা মামা। কয়না পারবিন, শুরু করো। আমার নাম গয়না পারভিন। বিপক্ষ পার্টি সেবা করিয়া করিয়াছি আমি মহাপাপ, সেই পাপের প্রায়শ্চিত্ত এই প্রকারে করিয়া যায়। আরেকবার। আমার নাম গয়না পারভিন। বিপক্ষ পার্টি সেবা করিয়া করিয়াছি আমি মহাপাপ, সেই পাপের প্রায়শ্চিত্ত এই প্রকারে করিয়া যায়। গয়না, এই যে তোমরা যে আমার সাথে এতদিন ধরে গান শিখতেছো, তুমি এই জিনিসটা একটু সুরের মধ্যে ফেলে ছন্দের মধ্যে ফেলাই তো করতে পারতা। কিরাম? কিরম মানে একটা তালে ফেলাবা, যেরকম আমার নাম গয়না পারবিন, বিপক্ষ পার্টির সেবা করিয়া করিয়াছি আমি মহাপাপ, এই প্রকারে শাস্তি শাস্তি আমি করিয়া যাই, না কি যেন বলতেছিল, এরকম একটা সুর দিলে তার জিনিসটা সুন্দর লাগে। তোদের এই শাস্তির মূলে আমার একটা বিরাট ভুল রে মা। কি কুক্ষণে যে তোর আব্বারে আর তোর বড় চাচারে ফুটবলের কোচিং শেখাতে গিয়েছিলাম। আমরা আসি কোসা সাসা। আব্বা, একটা জিনিস খেয়াল করেছেন, এই শাস্তির অপরাধে কিন্তু গয়নার শাস্তি হয়েছে, আয়নার কিন্তু হয় নাই। কি জানি বলেন তো? ধাঁধা না ধরে উত্তরটা জানা থাকলে বলো। উত্তর তো খুব সোজা, আয়না খুব ভালো মেয়ে। কোসা সাসা আসি তাহলে। এই যে আপনি শোনেন, যে আপনার মুখ থেকে যদি আর কোনো দিন ওই আয়না পারভিনের গাও না শুনি, তাহলে আপনারও কিন্তু এরকম শাস্তি হবে, বুঝেছেন? যান ঘরে যান। এই যে আপনারা যাইতে বলি নাই, শোনেন, আপনি এরকম সেজে গুজে কোথায় কোথায় গিয়েছিলেন? কোথায় কোথায় না আব্বা, শুধু কোথায় গিয়েছিলাম। সেই কোথায়টা কোথায়? আব্বা, শিক্ষার জন্য শুধু চীন পর্যন্ত যাওয়ার বিধান আছে, আর আমি তো মাত্র 2 গ্রাম পাড়ি দিয়ে আমার প্রাইভেট মাস্টারের বাড়ি গিয়েছিলাম। কেন, সেখানে কি জন্যে? একটা হোমওয়ার্ক নিয়ে আলোচনা করতে আব্বা। তিনি আমার প্রাইভেট চিটার তো। সিটার? না না, ভুল শুনেছেন দুলো ভাই, ও আসলে বলতে চেয়েছে টিচার। ও আচ্ছা, ঠিক আছে, আপনিও যান, ঘরে যান। সাদা মিয়া, যে দুলো ভাই, তোমার সাথে আমার কিছু কথা ছিল। দুলো ভাই আমার তো এখন ওই একটু নামাজের সময় হয়েছে। ও আচ্ছা, ঠিক আছে, যান, রাত্রে কথা হবে। আচ্ছা দুলো ভাই। আমার নাম গয়না পারভিন। বিপক্ষ পার্টি সেবা করিয়া করিয়াছি আমি মহাপাপ, সেই পাপের প্রায়শ্চিত্ত এই প্রকারে করিয়া যায়। আরেকবার ভালো হচ্ছে, আরেকবার। আমার নাম গয়না পারভিন। বিপক্ষ পার্টি সেবা করিয়া করেছি আমি মহাপাপ, সেই পাপের প্রায়শ্চিত্ত এই প্রকারে করিয়া যায়।
এই আসলের টুকরাটা নিয়ে যাও। দেন বড় চাচা, এই আঁচলের টুকরোর জন্যই তো আমার এত শাস্তি। এটা আমি পুরো সাই করে ফেলবো না। সেটাই উত্তম। এবার যাও। এই তোরা যাস নে, বড় চাচার বাড়ি এসে খালি মুখে যেতে হয় না। চল কিছু খেয়ে যাবি। আয়। আরে না না, ওদের আরো অনেক বাড়ি জাতি হবে। না তো চাচা, এই বাড়ি আমাদের শেষ। শেষ? তা ঠিক আছে, তাহলে আম্মাজানদের জন্য বৈকালে চা নাস্তার ব্যবস্থা কর। যে মিয়া ভাই, এই চল চল ঘরে চল। না আপু, আমরা এই আমরা জায়গায় এখানেই থাকবো। আচ্ছা তাহলে না খেয়ে কিন্তু যাবি না। তোমাদের মা আঙ্গুরি বেগম কেমন আছে? জি, উনি ভালো নাই। কি হয়েছে তার? আপনাদের দুই ভাইয়ের ভিতরে গন্ডগোলের কারণে তার দুই মেয়ে বাপের হাতে অত্যাচারিত হয়। এই নিয়ে তিনি খুবই মনোপীড়ায় ভোগেন। আজ আবার গয়নাবু শাস্তি হয় তিনি কান্নাকাটি করতেছেন। তুমি এখনো কাঁদতেছো? আর কান্দো না, শরীরে জলশূন্যতা দেখা দেবে। কান্না থামাও। কান্না থামবে না। আপনারা দুই ভাই মিলে মিলমিশ না করা পর্যন্ত এই কান্না থামবে না। কি বললা, আরেকবার বলো। আপনারা রং ঢং বন্ধ করে মিলমিশ করেন। দেখো আঙ্গুরি, তোমার আমি আগেও বলেছি, তুমি যায়া ভাইজানের রাজি করাও। উনি যদি আগে আমার বাড়িতে এসে আমার সঙ্গে কথা বললে, আমার মিলমিশ করতে কোনো আপত্তি নাই। আপনি ছোট, আপনার আগে গিয়ে কথা বললে কি অসুবিধা? কিসের তো জেদ আপনার? দেখো আঙ্গুরি, কামরাঙ্গার মতো চুকা কথা কইও না তো। আমরা গাঁও গ্রামের গৃহস্থ, থাকার মধ্যে আমাদের দুইটা জিনিস আছে, একটা হলো জমি আর একটা হলো জেদ। এই দুইটার কোনোটাই আমরা ছাড়তে পারবো না। থাকেন আপনি আপনার জেদ আর জমি নিয়ে। কালই আমি মেয়েদের নিয়ে আমি বাপের বাড়ি চলে যাব। দেখো আঙ্গুরি বেগম, এই কথা তুমি এর আগে 16 বার বলেছো এবং বাপের বাড়ি চলে গিয়েছিলে। 3 দিনের বেশি থাকতে পারো না, ফিরে এসেছো। আপনার জেদের জন্য আমার মেয়েদের কষ্ট আমার আর সহ্য হয় না। বয়সী মেয়েরা আমার, সারা গ্রামের মধ্যে কিভাবে আপনি অপমান করলেন। সত্যি আমি বলতেছি, বাপের বাড়ি গেলে আমি আর ফিরে আসবো না। তুমি চিন্তা করো না আঙ্গুরি, বাবা হুজুর কাল আসবেন। তিনি আমার বলে গেছেন যে তিনি আমাদের পরিবারের হেফাজত করবেন, আমাদের পরিবারের সব সমস্যার সমাধান করবেন। আর তার উসিলায় যদি তোমার মেয়েদের একটু সুমতি হয়, আর তখন তাদের কিন্তু শাস্তি দেওয়ার প্রয়োজন হবে না। বাবা হুজুর আবার এর মধ্যে কোন এলো? তিনি আল্লাহ পাকের ইশারায় এসেছেন। আল্লাহ পাকে তো বোকা না যে দুই ভাইয়ের গন্ডগোল জিয়ে রাখার জন্য জ্যোতিষ বাবা পাঠাবেন তিনি। একটা কথা শুনে রাখেন, এখন থেকে আমার একটাই কাজ। কি কাজ? আপনাদের দুই ভাইয়ের মধ্যে শান্তি ফিরায় আনা। দেখো আঙ্গুরি, এই শান্তি ফিরে আনতে গিয়া অশান্তি করো না তো। শান্তি ফিরাতে হলে একটু অশান্তির কাজ করতেই হবে। আল্লাহ মাবুদ।